15 মিনিটেই শেষ আন্দোলন। খুব মানে একটা আমরা মানে একটা নাটকের মতো দেখলাম, পুরো সিনেমার মতো হলো। উনি অনশনের জন্য বেরোলেন, বাড়িতে পুজো দিয়ে বেরোলেন। ওনাকে যারা ওনার বাড়িতে থাকেন প্রত্যেকে ওনাকে বরণ করে উনি বাড়িতে পুজো দিলেন। ওনার যে চণ্ডী মন্দির রয়েছে রাজবাড়িতে, সেই চণ্ডী মন্দিরে পুজো দিয়ে উনি বাড়ি থেকে বেরিয়ে অনশন দিতে বসলেন। খানিকটা ভাষণ দিতে শুরু করলেন। ঠিক 5 থেকে 7 মিনিট ওনার কাছে, উনি যখন ভাষণ দিচ্ছেন 4 মিনিটের মাথায় ওনার কাছে একটা ফোন এলো। উনি মেজদের পূর্ণা সেই ফোনটা নিয়ে গেলেন। কিন্তু গোটা রাজ্য জানতে চাইছে ফোনের ওপারে কে ছিল। উনি বললেন দিল্লি থেকে ফোন। ভাষণ বলেছেন উনি ভাষণে দিল্লি থেকে, কিন্তু দিল্লি থেকে কে ফোন করলো, এমন কে ফোন করলো, এমন কি এসিউরেন্স পেলেন যে খোদ যিনি অনশনের ডাক দিলেন উনিই চলে গেলেন। কে ছিল সে, কে হতে পারে? পলিটিক্যাল লিডাররা পাবলিক লাইফে এনজয় করে, পাবলিকলির সাথে তাদের জন্য মানুষের সাথে তাদের সম্পর্ক স্বাভাবিক কারণে সমস্ত কিছু, এটা সিক্রেট কিছু না যে এই ডিমান্ড নিয়ে একটা মুভমেন্ট হচ্ছে, এই ডিমান্ড নিয়ে মুভমেন্টের শেষ স্তরে আছে, মানে অনশন হচ্ছে শেষ স্তর, এরপর আর কোনো আন্দোলন নেই। তো সেদিক থেকে ট্রান্সপারেন্ট থাকাটা অনেক ভালো। যে আমার কাছে ফোন এসেছে, ফোনটা আমি লাউড স্পিকারও দিতে পারে, আমি ফোনটা সমস্ত মানুষের সাথে এখানে যারা উপস্থিত আছেন, মিডিয়া আছে, সবার সাথে আমি ব্যাপারটা শেয়ার করতেই পারি। কিন্তু ফোনে কি মানে আলোচনা হলো, ফোনটা কোত্থেকে এলো, মানে কোত্থেকে মানে কে বা কারা করেছেন সেটা কেউ জানতে পারলো না। কিন্তু উনি সবার কাছ থেকে একটা অনুমতি নিলেন দিল্লি যাওয়া কি না, যেতেই হবে, একটা অনুমতি উনি নিয়ে নিলেন। ডায়াসের মধ্যে দাঁড়িয়ে, মানে এটার মধ্যে দাঁড়িয়ে উনি নিয়ে নিলেন। তা আমার কাছে মনে হচ্ছে ধরুন এটা হচ্ছে মানে কনসাস একটা প্ল্যান আপনার এটা এক্সিকিউট করা হয়েছে এখানে, যে সিরিয়াসলি আপনার এই ধরনের একটা বিষয়কে কিভাবে আমরা প্রজেক্ট করতে পারি, কনসাসলি এবং প্ল্যান মাফিক এটা করা হয়েছে। তো সেদিক থেকে হচ্ছে যে এটা হচ্ছে যে যদি কিছু ডিমান্ড, তাদের যে ডিমান্ড, সেই ডিমান্ডটা যদি তারা মেনে থাকেন, যদি কনস্টিটিউশন সলিউশনের মধ্যে উনি যে পার্টগুলির কথা বলেছেন সেই পার্টগুলি যদি তারা দিতে চান, হ্যাঁ, তো তাহলে ধরুন সেটা একজন ব্যক্তির কাছে আবেদন, নিবেদন, অনুরোধ অপেক্ষা করা সেসব না করে একটা মাস গ্যাদারিংয়ের মাধ্যমে এই সমস্ত বিষয় মানে মঞ্চস্থ করে মাস গ্যাদারিং অর্গানাইজ করে তারপরে আপনার ফোন আসা, ফোনের থেকে চলে যাওয়া। কারণ পরশুদিনও উনি যেটা বলেছিলেন যে মানে দিল্লি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে আসার পরে এখন তিনি হোপলেস, মানে কিছুই হয়নি, মাঝখানে শুধু একদিন কাটলো, আজকে এটা আবার চলে গেল। তো সেদিক থেকে বলছি যে সেটা যদি কিছু হয়েও থাকে, এটা ইন্ডিভিজুয়ালি ব্যাপারটা আপনার পাবলিকলি এই ধরনের অ্যাসেম্বল করে সমাবেশিত করে এটাকে নেওয়া। আসলে ওনার যে অনশনের যে কথাটা উনি বলেছেন বা মুভমেন্টটা যে উনি শুরু করেছেন, করার কথা বলেছেন, মুভমেন্ট না করলে কোনো দাবি দেওয়া আদায় করা যায় না। আমরা এটা জানি যে দেখুন আপনারা 2017 সালের জুলাই মাসে সম্ভবত আইপিএফটি এই জায়গাতেই, হ্যাঁ, আপনার ন্যাশনাল হাইওয়ে জাতীয় সড়ক অবরোধ করেছিল। আর সেই অবরোধের 10-11 দিনের মাথায় তারা মানে রুলিং পার্টি আপনার তৎকালীন যে চিফ মিনিস্টার, সেই চিফ মিনিস্টারের বাড়িটা ঘেরাও করেছিল। তারপরে আপনি দেখুন এরপরে রাজ্যপালের ইনিশিয়েটিভ রিলিজ হলো, রাজ্যপাল তাদের সাথে আইপিএফটি নেতৃত্বের সাথে কথা বললেন, কথা বলার পরে আইপিএফটি আপনার এই সন্ধ্যা নাগাদ তারা তাদের মানে এই রাস্তা অবরোধ তুলে নেয়। তার মানে একটা মুভমেন্টের মাধ্যমে হায়ার অথরিটি, রাজ্যের মুখ্যমন্ত্রী গৃহবন্দী আছেন, অবরোধের মধ্যে আছেন, আর আপনার কি মানে রাজ্যপাল ওই সময়ে সাংবিধানিক প্রধান, রাজ্যপাল আপনার তাদেরকে ডেকে কথা বলে এটা নিল। কিন্তু সেটাও যদি দেখা যায়, সেটার পরেও তো সরকার পাল্টেছে, কিন্তু এখনও পর্যন্ত আইপিএফটির যে ডিমান্ড, সেই ডিমান্ডের জায়গাতেই আছে। যেটা প্রদ্যুৎবাবু বারবার বলেন, আমরা অতীতের থেকে শিক্ষা, মানে অতীতের ভুলটা আমরা করব না, তার জন্য আমরা লিখিত এগ্রিমেন্ট চাই। লিখিত এগ্রিমেন্টটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছ থেকেই তারা চান। তো সেদিক থেকে এটা এইভাবেই একটা মুভমেন্ট করার মধ্য দিয়েই এই ধরনের ঘটনাগুলি ঘটে। আমরা আগেও দেখেছি যে এই ধরনের ত্রিপুরার ক্ষেত্রেই আগেও আমরা এটা দেখেছি। সেদিক থেকে এটা আমার কাছে কোনো
মানে নতুন কোনো ব্যাপার না, যেটা মানে তারা চমক ধমক বা যা কিছু হোক এরকম না, এটা ন্যাচারাল স্বাভাবিকভাবেই তারা এটা করে থাকেন আর কি। রাজনৈতিক নেতারা যাদের সাথে নেগোসিয়েশন হয়, সমঝোতা হয়, এটা এইভাবে তারা করে থাকেন আর কি।